দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রতিদিন চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদের শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির নানা খবরাখবর জানানোর জন্য, যেটি আপনার দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে তুলবে। সেই উপলক্ষে আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রযুক্তি বাজার এবং সফল কেরিয়ার গঠন, অর্থাৎ প্রযুক্তি চাকরি বাজারে আপনি কিভাবে সফল কেরিয়ার গঠন করবেন, এই বিষয়টি জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটা ইনফোটেক MITর প্রেসিডেন্ট ও CEO মাহবুব সিদ্দিক। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ হাসান ভাই, আমি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ দিস ডিসকাশন। থ্যাংক ইউ। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমেরিকার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কতটা জরুরি, এই বিষয়টি নিয়ে জানাতে বিরতির পর আমাদের সাথে যোগ দেবেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম। এটির আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এবং দর্শক, আপনারা যারা দেখছেন তারা টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে দুটি বিষয় আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। অর্থাৎ এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আপনারা সেটির উত্তর নিতে পারবেন। এবং একই সাথে এই অনুষ্ঠানটি ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা আপনাদের যে কোনো মন্তব্য, প্রশ্ন জানাতে পারবেন। আমরা চেষ্টা করব সেটির উত্তর খুঁজে দেওয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। মাহবুব ভাই, যেটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, খুব কাছাকাছি চলে এসেছে নির্বাচন। আমরা দেখি নির্বাচনে যখনই সরকার পরিবর্তন হয় কিংবা নতুন সরকার আসে, তারা নতুন নতুন পলিসি তৈরি করে। তাদের এক একজনের অগ্রাধিকার খাত থাকে ভিন্ন, প্রায়োরিটি তারা ভিন্ন ভিন্ন জায়গায় দেয়। এই প্রযুক্তির চাকরি বাজার, নির্বাচন যেহেতু কাছে, সেটিকে সংশ্লিষ্ট করে আপনার কাছে জানতে চাই, এই প্রযুক্তি চাকরির বাজার নির্বাচনী বছরে কেমন, এখন কি অবস্থা? অবশ্যই খুব রিলেভেন্ট কোয়েশ্চেন, তার কারণ এখন আমরা নির্বাচনের কথা বলতেছি। বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা তাদের রানিং মেট এবং তাদের যে প্রেসিডেন্টের দাঁড়াবে, এটা নিয়ে আমরা কথা বলতেছি। আসলে এইটা নিয়ে আসলে আমাদের অনেকেরই কোয়েশ্চেন আছে যে আসলে জব মার্কেট কেমন, বা ইলেকশনের সময় জব মার্কেট কেমন যায়। আসলে আমি যেভাবে এটাকে দেখি সেটা হচ্ছে, আমরা যদি এমনকি হিস্টোরিক্যালিও অ্যানালাইসিস করতে যাই, আসলে ইলেকশনের সাথে জব মার্কেটের হয়তো বা কিছুটা কোরিলেশন থাকতে পারে, বাট আসলে এটা কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট করে না। তবে হ্যাঁ, ওভারঅল যদি আমি বলি, এখন জব মার্কেট, এটা এর আগেও আমাদের কথা হয়েছে যে ওভারঅল যদি আমরা বলি, টেকনোলজি জব বলি বা অন্য যে কোনো ফিল্ডের জবের কথা বলি, জব মার্কেটটা একটু টাফ টাইম যাচ্ছে এবং একটু ডিফিকাল্ট হচ্ছে। তার পিছনে আসলে আমি জানি না যে কত ইলেকশন, আমি মনে করি না এটা ইম্প্যাক্ট করতেছে, বাট আসলে যেটা হয়েছে যে লাস্ট 2-3 ইয়ার্স আপনি জানেন যে আমাদের জব মার্কেট অনেক ভালো ছিল। সেখানে আমাদের টেকনোলজি ফিল্ডের গ্রোথ অনেক হাই ছিল, যার ফলে প্রচুর হায়ারিং হয়েছে। সেখানে হচ্ছে যে প্রচুর কোম্পানি আছে যেখানে হয়তো বা আমাদের অলরেডি এডিশনাল রিসোর্স অ্যাভেলেবল, যার ফলে সেই দিক থেকে আমাদের মার্কেটটা একটু টাফ যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা লক্ষ্য করতেছি যে লাস্ট 2-3 মাস অলরেডি আমাদের জব মার্কেটে আমরা প্রচুর কল পাচ্ছি, সেখানে ইন্টারভিউ হচ্ছে। হ্যাঁ, যদিও আমি মনে করি যে মার্কেটটা আরও ভালো হতে পারে। হ্যাঁ, তবে এটার পিছনে আমি বলবো যে জব মার্কেটে আমি যেখানে বেশি আশাবাদী, সেখানে হচ্ছে নতুন টেকনোলজি, নতুন প্রসেসের ব্যাপারে। রাইট, আমরা এখন অটোমেশন নিয়ে অনেক সিরিয়াস, আমরা এখন AI নিয়ে কথা বলতেছি। আমি মনে করি অটোমেশন, AI আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেকনোলজি ফিল্ডে যে প্রভাবটা ফেলবে, সেইখানে আমাদের গ্রোথ অনেক বেশি হবে রাদার দ্যান সম্ভবত ইলেকশনের ইম্প্যাক্ট। কিন্তু যেটা বলছিলেন আপনি যে অনেক বেশি হায়ারিং হয়েছিল লাস্ট 2-3 ইয়ার্স, অ্যাকচুয়ালি এটা আসলে 2-3 ইয়ার্সের আগে থেকে হায়ারিংটা বেশি হচ্ছিল কোভিড পরবর্তী সময়। কারণ কোভিডের সময় প্রচুর IT পার্সন দরকার ছিল, যারা হয়তো ঘরে বসে কাজ করবেন, সার্ভিসগুলো দেবেন। কিন্তু এরপর কিন্তু আবার আমরা দেখেছি, যেহেতু তখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি কোভিড সময়টাতে হায়ারিং হয়েছিল, পরবর্তীতে কিছু কিছু কোম্পানি কিন্তু ফায়ারিংও শুরু করেছে। এই বিষয়টা কেমন, এই অ্যাসেসমেন্টটা একটু আপনার কাছে জানতে চাই। অবশ্যই এখানে আসলে যেটা হয়েছে যে কোভিড টাইমে যেহেতু আমাদের প্রয়োজন ছিল সফটওয়্যার আপগ্রেড করার, রাইট? তার কারণ তখন আপনি যদি দেখেন, আপনি যদি ই-কমার্সের কথা দেখেন, হ্যাঁ, আমরা তখন স্টোরে যাচ্ছি না, আমরা সব কিছু অনলাইনে করতেছি। সেখানে আমরা যদি এমনকি ফুড ডেলিভারির কথা বলি, আপনি দেখবেন যে তখনকার সময় উবার ইটস অথবা এ ধরনের যে কোম্পানিগুলো আছে, সেখানে প্রচুরভাবে গ্রোথ হয়েছে। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে
কনসাল্টিং কোম্পানিরা, আমরা যদি এখন বড় বড় আইটি কনসাল্টিং কোম্পানির কথা বলবো, যদি আমেরিকান কনসাল্টিং কোম্পানি বলি, IBM বলেন বা অ্যাকসেঞ্চুর বলেন, ইন্টারন্যাশনাল কোম্পানি লাইক TCS বা ইনফোসিস, সেখানে হয়েছে কি আমরা প্রচুর কনসালটেন্ট হায়ার করছি। এখন দেখা গেছে যে কোম্পানিদের সেইভাবে কোভিড পরবর্তী সময়ে প্রজেক্টের সেইভাবে প্রজেক্ট আসে নাই যেভাবে লোক হায়ার হয়েছে, রাইট? সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের কিছুটা স্লো ডাউন হয়েছে, সেখানে কিছু লে অফ হয়েছে। বাট আপনি যদি আসলে দেখেন যে এটা আসলে লেবার মার্কেটের যে একটা সাইকেল, এইভাবেই সেটা যাচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য যতটুকু না কনসার্ন, বাট আপনার কথা ডেফিনেটলি ভ্যালিড যে সেইখানে আমাদের হয়েছে। বাট এখন আমরা যেটা মনে করতেছি যে আসলে লাস্ট 1.5 ইয়ারই কিন্তু আমরা সেই স্লোনেসটা দেখতেছি। এখন আমি মনে করি যে এখন মার্কেটটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মোর লাইক নর্মালাইজড হচ্ছে, এবং আমি আশাবাদী যে ইন ফিউচার, এবং আমরা অলরেডি সাইন দেখতে পারতেছি যে জব মার্কেট আরো অনেক ভালো হবে। এবং সেক্ষেত্রে নতুন যে প্রযুক্তিগুলোর কথা আপনি বললেন, যখনই নতুন প্রযুক্তি আসে তখন তো আসলে এই প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য নতুন নতুন ম্যান পাওয়ার লাগে। হয়তো পুরনো যেগুলো আছে তারা হয়তো পুরনো আইটিতে দক্ষতা যাদের আছে তারা হয়তো কিছুটা পিছিয়ে পড়বেন, কিন্তু নতুন টেকনোলজির সাথে যারা নিজেকে আপ টু ডেট করবেন তারা নিশ্চয়ই চাকরির কোনো সমস্যা হবে না। অবশ্যই না। আমরা যদি নতুন টেকনোলজিতেও দেখি, এখন আপনি দেখবেন যে এখানে প্রতিটা জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছি। যদিও আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই বিগিনিং পর্যায়ে আছে, আমি এটাকে মোর দেখি যে প্রতিটা জায়গায় আমরা অটোমেশন ইমপ্লিমেন্ট করতেছি যে ফাস্টার করার জন্য। যেমন আপনি এমনকি যদি আমরা একটা কাস্টমার সার্ভিসের কথা বলি, এখন আপনি যদি একটা কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করেন, দেখবেন যে সেখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সারগুলো আসতেছে এবং তারা অ্যানালাইসিস করতেছে, মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস হচ্ছে যে আসলে তার কাস্টমার সার্ভিস দরকার নাকি দরকার না। মানে কোম্পানি যেটা করার চেষ্টা করতেছে টেকনোলজি ব্যবহার করে, দে আর ট্রাইং টু সেভ মানি। এখন এইখানে সেটা হচ্ছে এই টেকনোলজিগুলোর জন্য কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট দরকার, এই টেকনোলজিগুলোর জন্য কিন্তু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স দরকার, এই টেকনোলজিগুলোর জন্য আমাদেরকে ডেটাবেজ অ্যানালিস দরকার। তো সেইখানে আমি দেখি যে এটা কিন্তু একটা নতুন ধারা তৈরি হচ্ছে। হ্যাঁ, আফটার মনে করেন যে আমরা যদি বলি আফটার সোশ্যাল মিডিয়া লাস্ট 5 থেকে 7 বছর পরে একটা নতুন নিউ টেকনোলজি আসছে। এবং আপনি যদি আমরা দেখেন ভার্চুয়াল রিয়ালিটির কথা যদি আমরা বলি, সেখানে এখন আমরা ফেসবুকে সেখানে ভার্চুয়াল রিয়ালিটির সফটওয়্যার বিল্ড হচ্ছে, অ্যাপল ভিশন প্রো রিলিজ করছে। হ্যাঁ, এগুলো আরও ইমপ্রুভড হবে এবং সেখানে আমাদের দরকার হবে নতুন নতুন ডেভেলপমেন্ট। নাও এটা ঠিক যে আমাদেরকে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ হবে এখানে, সেটা হচ্ছে আমাদেরকে আপ টু ডেট হতে হবে, আমাদেরকে টেকনোলজির লেটেস্ট টেকনোলজিগুলো ব্যবহার করতে হবে। এবং আমি সবসময় বলি যে যারা জব মার্কেটে যাচ্ছে, যারা ক্যারিয়ার বিল্ড করতে চায়, তাদেরকে অবশ্যই এই অ্যানালাইসিসটা করা উচিত যে এখন জব মার্কেটের ডিমান্ডটা কোথায়। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে লে অফের কথা, অনেক সময় আমরা যেহেতু প্রচুর লোকজনের সাথে কাজ করি যারা অলরেডি কাজ করতেছে লং টাইম, দেখা যাচ্ছে কি কোম্পানিতে নতুন টেকনোলজি আসতেছে, বাট অনেকে যারা কনসালটেন্ট অথবা যারা লং টাইম কাজ করতেছে তারা কিন্তু তার নিজেদেরকে ওইটার সাথে আপগ্রেড করতেছে না। হ্যাঁ, তখনই কিন্তু চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে। দক্ষতাটা বাড়াতে হবে অবশ্যই, আপনাকে টিকে থাকতে হলে। আমি আপনাকে আবারও সেই শুরুর প্রশ্ন একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ইলেকশনের বছরের সাথে হয়তো প্রযুক্তি বাজারের চাকরি সম্পর্ক নেই, কিন্তু আফটার ইলেকশন এটা কি এই মার্কেটটা কি একটু বেটার হবে? আমি মনে করি, আমি আপনার সাথে 100% একমত, এবং আমি মনে করি যে মার্কেটটা যথেষ্ট বেটার হবে। এটা পিছনে আসলে যেটা আমি বললাম দুইটা কারণ। একটা হচ্ছে যে হ্যাঁ, ইলেকশনের জন্য কতটুকু ইম্প্যাক্ট হবে বা কোন ক্যান্ডিডেটের উপরে নির্ভর করবে এটা বড় ব্যাপার না, বাট নতুন টেকনোলজি আরও সেখানে আপনার এক্সপ্যান্ড হচ্ছে। আর সেকেন্ড জিনিসটা যেটা হয়, অনেক কোম্পানি আছে তারা কিন্তু আসলে ইলেকশন ইয়ারে তারা একটু কনসারভেটিভ থাকে, তার কারণ তারা জানে না যে নতুন যে প্রেসিডেন্ট আসবে বা কন্টিনিউয়াস যে প্রেসিডেন্ট যখন আসবে তখন তাদের নতুন পলিসিগুলো কি হবে। হ্যাঁ, সেখানে হয়তো বা তারা চিন্তা করে যে সেখানে তাদের বিজনেসের এক্সপেন্সের ব্যাপারটা চিন্তা করে, বা নতুন পলিসিতে তাদের বিজনেসটা কোথায় এক্সপ্যান্ড করতে পারে এইগুলোর কথা চিন্তা করে। তখন হয় কি অনেক সময় অ্যাটলিস্ট ইলেকশনের আগে কোয়ার্টার টু 2 কোয়ার্টার তাদের হয়তো লোকের দরকার আছে, তারপরে কিন্তু তারা একটু স্লো ডাউন করে যে ওকে হায়ারিংটা ইলেকশনের পরে আমরা করতে চাই, রাইট? তো সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই অনেক কোম্পানি আছে যারা বসে আছে ইলেকশনের পরে তারা তাদের ওপেন পজিশনগুলো ফিল আপ করবে। কেউ বলছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বলছেন যে তিনি ক্ষমতায় আসলে সবসময় চাকরির বাজারটা খুব ভালো থাকে। একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে
অভিজ্ঞতা থেকে, আপনার পুরনো অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এটা আসলে আমিও রেগুলার শুনতেছি, বাট আমি মনে করি না অনেস্টলি যে কোনো ইন্ডিভিজুয়ালের উপরে বা কোনো স্পেসিফিক পার্টির উপরে আইটি বাজারটা ওইভাবে নির্ভর করে। বাট হ্যাঁ, আমাদের আসলে চিন্তা ভাবনার পিছনেও আসলে লজিক আছে। সে যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এবং তার আসলে তার যে অনেক সময় নির্বাচনীতেও সে যে কথাগুলো বলে থাকে, রাইট? বাট আমরা যদি লাস্ট 4 ইয়ার্স দেখি, আপনি দেখবেন লাস্ট 4 ইয়ার্স কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ছিল, রাইট? এবং প্যান্ডেমিকের পরে যখন মানে বর্তমান সরকারও ছিল তখনও কিন্তু আমাদের প্রচুর হায়ারিং হয়েছে। বাট হ্যাঁ, হয়তোবা এ ধরনের কোনো পলিসি যদি হয়, আমি যদিও মানে আসলে অত ডিটেলস তাদের পলিসিগুলো জানি না, সেক্ষেত্রে হয়তো হেল্প হতে পারে। বাট আমি মনে করি ইন জেনারেল কোনো স্পেসিফিক ক্যান্ডিডেট বা কোনো স্পেসিফিক প্রেসিডেন্টের জন্য দুইটা জিনিস আমি বলবো। ফার্স্ট হচ্ছে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে সেখানে তার অনেক কোম্পানি আছে, তারা কমফোর্টেবল ফিল করবে অ্যানাদার 4 ইয়ার্সের জন্য, তাদের পলিসি অ্যানালাইসিস করে তারা হায়ারিং বাড়াবে। আর সেকেন্ড জিনিস আমি যেখানে মোর এক্সাইটেড সেখানে হচ্ছে অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আমি মনে করি যে একটা ব্যাপক ধরনের টেকনোলজি মার্কেটে জবের পরিবর্তন হতে পারে। একেবারেই আপনার খাতে আপনার সংশ্লিষ্ট প্রশ্ন, সেটা হলো গ্লোব লেবার স্ট্যাটিস্টিক্স। তারা লাস্ট মান্থে যে স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে সেখানে বলছে যে জব মার্কেটটা এখন অনেক বেশি টাফার, অনেক বেশি টাফ হয়ে গেছে। এখন এই টাফ সময় অর্থাৎ প্রতিকূল পরিবেশে কেউ একজন যদি সাকসেসফুলি তার আইটি ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চায়, তাহলে তাকে কিভাবে শুরু করতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে? অবশ্যই খুবই সুন্দর কোয়েশ্চেন। তার কারণ আমি মনে করি যে আমরা যখন নিজের কেরিয়ার বিল্ডিং এর কথা বলবো, সেইখানে আসলে ইকোনমি, পলিটিক্স হয়তোবা সেখানে কিছু ইম্প্যাক্ট থাকতে পারে, বাট আমি মনে করি এটা নির্ভর করে একজন ইন্ডিভিজুয়ালের উপরে, তারা কিভাবে তাদের স্টেপগুলো নিচ্ছে, তারা কতটুকু মোটিভেটেড, তারা কতটুকু হাংরি এই ব্যাপারে, রাইট? তো আমি যেটা মনে করি ফার্স্ট জিনিস, আমরা যদি আইটি ফিল্ডে আমাদের কেরিয়ার বিল্ড করতে চাই, দিস ইজ এ টেকনোলজি ফিল্ড, হ্যাঁ, এবং এটা কিন্তু স্কিলড জব মার্কেট। হ্যাঁ, আমি মনে করি যেটা যদি কারো স্কিল থাকে, যেটা জব মার্কেট এই মুহূর্তে চাচ্ছে, তাদের জব অলওয়েজ আছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুতরাং ফার্স্ট জিনিস আমি যেটা মনে করি, একজন যখন আইটি ফিল্ডে তাদের কেরিয়ার বিল্ড করতে যাবে, ফার্স্ট জিনিস আমাদেরকে টেকনিক্যালি এক্সপার্ট হইতে হবে। আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এক কারেন্ট জব মার্কেটে কি ধরনের টেকনোলজি চলছে। এবং তাদেরকে আরেকটা ব্যাপার হচ্ছে কি, টেকনোলজি কিন্তু হিউজ মার্কেট। হ্যাঁ, আমরা যদি টেকনোলজির কথা বলি, সেখানে ওয়েবসাইট থাকতে পারে, সেখানে ডেভেলপমেন্ট থাকতে পারে, কিউএ থাকতে পারে, সাইবার সিকিউরিটি থাকতে পারে। আমি মনে করি যে একজনকে ফার্স্ট অ্যানালাইসিস করা উচিত, ওয়েদার তারা নিজেরা অ্যানালাইসিস করে অথবা তাদের কোনো মেন্টর বা কোনো ইনস্টিটিউশনের সাথে অ্যানালাইসিস করে যে আসলে তারা কোন ফিল্ডটাতে যেতে চায়। তারপরে সেকেন্ড জিনিস যেটা, তাতে আমাদেরকে ওই ফিল্ডে যে ধরনের টেকনোলজি আমাদের দরকার সেটার উপর আমাদেরকে মাস্টারি আনতে হবে। সো টেকনিক্যাল এক্সপার্টিজ ইজ নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে, যখন আমাদের টেকনিক্যাল এক্সপার্টিজ আছে, যখন আমরা জব মার্কেটে যাচ্ছি অথবা আমরা জবে ইন করতেছি, তখন আমি মনে করি যে সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, এবং এটা আমি দেখছি অনেকেই এই ভুলটা করে আমাদের কমিউনিটিতে, সেখানে আমারও প্রচুর স্টুডেন্ট আছে যারা এই ভুলটা করে। তো তখন দেখা যায় যে তারা আসলে তাদের কেরিয়ার পাথটাকে সঠিকভাবে ডিফাইন করে না। হ্যাঁ, একটা কেরিয়ার পাথ সেট করতে হবে, প্রত্যেকের একটা ক্লিয়ার গোল থাকতে হবে যে ওকে নেক্সট 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স তাদের কেরিয়ারে তারা কি করতে চায়। হ্যাঁ, এবং তারা যখন এই পাথটাকে ডিফাইন করবে, তখন যে জিনিসটা করতে হবে, থার্ড জিনিস আমি মনে করি কন্টিনিউয়াস লার্নিং। হ্যাঁ, এতে যেটা হবে, নতুন টেকনোলজি আসবে, কিন্তু আমরা যখন আসলে টেকনোলজিতে সাউন্ড থাকবো, তখন নতুন টেকনোলজি আসলেও দুইটা জিনিস এখানে হবে। ফার্স্ট, আমাদের নতুন টেকনোলজিটা শেখা অনেক সহজ হবে, বিকজ আমাদের একটা স্পেসিফিক প্রসেস আছে, উই গেট কমফোর্টেবল। আর একটা যে জিনিসটা হবে সেটা হচ্ছে
যে তারা চাইলে পারে কেরিয়ার সুইচ করতে পারে, সেখানে তারা প্রগ্রেস করতে পারে। যার ফলে আমি 3টা স্টেপ বলবো। ফার্স্ট হচ্ছে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন ফিল্ডে থাকতে চাই, সেখানে আমার টেকনিক্যাল এক্সপার্টিস দরকার, সেখানে আমাদেরকে টেকনিক্যাল এক্সপার্টিসের পিছনে সময় দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদেরকে ডেফিনেটলি একটি কেরিয়ার প্যাথ তৈরি করতে হবে, যেখানে আমরা জানি যে আমাদের আসলে গোলটা কোথায়। এবং অনেস্টলি আমি মনে করি, যেটা আমার ইনস্টিটিউশন থেকে বা আমি অনেকের সাথে কাজ করেছি যেটা হয়েছে, আমি মনে করি যে একজন যদি সঠিক টেকনোলজি এক্সপার্টিস নিয়ে কেরিয়ার পাথ থাকে, উইদিন 3 to 5 ইয়ার্স আমাদের কমিউনিটিতে এবং অনেকে যারা আইটিতে আছে, আমরা এখানে ম্যানেজার থেকে, ডিরেক্টর থেকে, ইভেন ভিপি পর্যন্ত তৈরি করতে পারি উইদিন 3 to 5 ইয়ার্স। এবং এটার জন্য যেটা দরকার ডিটারমিনেশন এবং কেরিয়ার পাথ এন্ড কন্টিনিউয়াস একই সাথে কন্টিনিউয়াস লার্নিং এর প্রসেসটা থাকলে অবশ্যই লে অফের যে আশঙ্কাটা থাকে, আপনি যখন নিজেকে আপ টু ডেট রাখবেন তখন অন্তত আপনার চাকরি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে অনেকে। এছাড়া আপনি জানেন যে এখন তো প্রচুর রিসোর্স অ্যাভেলেবল। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ইউটিউবের সময়, এখন আমাদের ইউডেমি বলেন, আমরা লিঙ্কডইন বলেন, এখানে প্রচুর ট্রেনিং হয়। একজনকে আসলে একবার জবে সাকসেসফুল হওয়ার পরে তাকে আসলে ইউনিভার্সিটি এমনকি কোনো ইনস্টিটিউশনে চিন্তা করতে হবে না, তার নিজের এক্সপার্ট করতে পারে। করতাম যে আপনি বলছেন হয়তো এস্টাবলিশড হয়ে যাওয়ার পর তার এটা দরকার আছে কিনা, কিন্তু যখন শুরু করবে একজন চিন্তা করলেন তিনি আইটি ক্যারিয়ারকে বেছে নেবেন, তার জন্য তার হয়তো আইটি ব্যাকগ্রাউন্ড নেই, তিনি অন্য কোনো সাবজেক্টে পড়ছেন, সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কলেজ ডিগ্রি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আসলে যদি স্পেসিফিক্যালি কলেজ ডিগ্রির কথা বলি, এবং হ্যাঁ কলেজ ডিগ্রি অনেক কোম্পানি আছে, এখানে অনেক ইনস্টিটিউশন আছে যারা কলেজ ডিগ্রিকে এখনো ভ্যালু করে, তাই কারণ তারা যেভাবে কলেজ ডিগ্রিটাকে দেখে যে একজন স্টুডেন্ট যখন 4 ইয়ার্সের একটা লং টার্ম ডিগ্রির পিছনে তার ডিটারমিনেশন এবং সে এটাকে যদি কমপ্লিট করতে পারে, আমরা মনে করি তাদের মোটিভেশন হাই। বাট আপনি যদি বড় বড় লিডিং টেকনোলজি কোম্পানির কথা বলেন, সেখানে গুগলের নাম আসতে পারে, মাইক্রোসফটের নাম আসতে পারে, টেসলার নাম আসতে পারে। আপনি যদি এদের লিডারশিপদের কথা বলেন, তারা সবসময় কিন্তু বলতেছে যে আসলে আমরা কলেজ ডিগ্রি নির্ভর না। এমনকি আমরা রিসেন্টলি স্ট্যাটিস্টিক্সে, এবং এটার নাম্বার স্পেসিফিক নাম্বার আমার মাথায় নেই, বাট বিটুইন 30 to 40% এমপ্লয়িজ যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে, ফেসবুক, মাইক্রোসফট, টেসলা, গুগল, এইসব জায়গায় আছে, তাদের কোনো প্রকার কলেজ ডিগ্রি নাই এবং বড় বড় কোম্পানিরা হায়ার করতেছে। দ্যাটস নট এন ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ আমাদের টেকনিক্যাল স্কিল সেট থাকতে হবে। এটা আসলে স্কিল বেসড ইকোনমি, যার ফলে আমাদেরকে সেই দিকে নজর দেওয়া উচিত। এবং আপনি একটু যেটা বললেন যে আসলে যারা নতুন আসতে চায়, আমি মনে করি যে তারা যদি এটাকে অ্যানালাইসিস করে অথবা তারা কোনো ইনস্টিটিউশনের সাথে কাজ করতে পারে। অনেস্টলি আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করি, আমরা ইনস্টিটিউশনগুলোকে আমরা লক্ষ্য করি যে এখন আসলে কি ধরনের টেকনোলজি যাচ্ছে, যার ফলে রিসার্চগুলো হয়তো আমরা আমাদের ক্যান্ডিডেটদের জন্য করতেছি। বাট হ্যাঁ, এটা যদি কেউ নিজে করতে পারে, এখানে তারা চাইলে পারে ইউডেমি থেকে, ইউটিউব থেকেও তারা স্টাডি করে জব পেতে পারে। বাট তখন কেউ তাদের মেন্টর বা ইনস্টিটিউশনের মাধ্যমে যাবে, আমি মনে করি সেখানে প্রগ্রেসটা অনেক হাই, সেখানে স্যালারিও হাই, সেখানে মোর কনফিডেন্টও আছে। তার কারণ আসলে অনেক সময় দেখা যায় কি যে ট্রেনিং এর পরে জব পাওয়ার পরেও যে ধরনের ইন্টিমেট সাপোর্ট দরকার হয় জবের সময়, হয়তো বা সার্বিক গাইডেন্সের দরকার হয়। অর্থাৎ আপনি কোন পথে যাবেন, কিভাবে আপনি ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করবেন। কারণ অনেককে আমরা দেখি খুব ভালো দক্ষতা আছে, কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ফেস করার জন্য যথাযথ টেকনিক গুলো জানেন না বলে তারা হয়তো চাকরি পাচ্ছে না, তারা হয়তো হতাশ হয়ে পড়েন অনেক সময়। আমি আপনার কাছে জানতে চাই, আপনিও বলছিলেন যে অনেক সেক্টরই তো আছে কাজ করার জন্য, কিন্তু আমাদের কমিউনিটিতে খুব পরিচিতটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স জবটা, যেটাকে QA বলা হয়। এই বিষয়টা একটু জানতে চাই, এটার আসলে কত দূর যাওয়া যাবে এটা নিয়ে, কিংবা এটার ফিউচারটা কেমন? অবশ্যই, ধন্যবাদ। আসলে আমি হয়তো বা বায়াস হইতে পারি এই কারণে, তার কারণ আমি আইটিতে আছি প্রায় 20 ইয়ার্স, বাট লাস্ট 15+ ইয়ার আমি আসলে কিউএতে, আমি যে ইনস্টিটিউশনের সাথে ইনভলভ, সেখানে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সের দিকে বেশি ফোকাস দিই। আমার যেটা অ্যানালাইসিস, সেটা হচ্ছে যখন একজন ব্র্যান্ড নিউ বা অন্য কোনো ফিল্ড থেকে আসতে চায়, যেহেতু কিউএর আসলে কয়েকটা ভাগ হইতে পারে। কিউএ অনেক টেকনিক্যাল হইতে পারে, মিড লেভেল টেকনিক্যাল হইতে পারে, আবার নন টেকনিক্যাল হইতে পারে, রাইট? এখানে কিউএটা হচ্ছে মোর লাইক অ্যানালিটিক্যাল। এখানে আমরা একজন যদি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাকে যেমন আমরা ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য কোয়ালিটি অ্যাসুরেন্সের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা প্রস্তুত করতে পারি। এমনকি আমার এখানে আছে অনেকে হেলথ কেয়ার থেকে আসছে, তারা অনেক সময় হেলথ ইন্স্যুরেন্স বা হসপিটাল, এগুলো কোম্পানিতে যে টেকনোলজির যে কাজ হচ্ছে সেখানে কাজ করতে পারে। যাতে কিউএটা যেটা
আমি বলবো না এটা ইজি, বাট এটাতে যেটা হয় নন টেকনিক্যাল ডিগ্রি বা নো ডিগ্রি নিয়ে আসেও আমরা কিউএতে অনেক তাড়াতাড়ি এটাকে প্লেস করতে পারি এবং এখানে আমাদের সাকসেস রেটও অনেক হাই। বাট আরেকটা হচ্ছে যে অনেকেই যখন কিউএতে আসে, কিউএতে আসার পরে কিন্তু তাদের জন্য বিভিন্ন ফিল্ড ওপেন হয়। হ্যাঁ, আমার অনেকে আছে তারা হয়তো বা কিউএতে কাজ করার পর হয়তো বা বিজনেস অ্যানালিস্ট বা প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করতেছে, অনেকে ডাটাবেজে গেছে। হ্যাঁ, আবার অনেকে অন্য ফিল্ড থেকেও কিউএতে আসে, বাট বিকজ কিউএর যেটা হচ্ছে যে কিউএ আসলে মোর লাইক এ কমিউনিকেশন, সেখানে বিভিন্ন টিমের সাথে কাজ করতে হয় সেখানে। এবং কিউএর যেটা আমি আরেকটা দেখি যে সেটা আসলে আমরা আসলে কিন্তু ফ্রন্ট লাইনে না। হ্যাঁ, যেমন কিউএর কাজটা হচ্ছে কাইন্ড অফ ইন এ মিডলে, যেখানে আমরা কাস্টমার টেকনিক্যাল পার্সনের মাধ্যমে মেক শিওর করি যে সফটওয়্যারটা পারফর্মিং করতেছে। হ্যাঁ, সেখানে আমাদের হয়তোবা অন্য দিকে ফিল্ডেতে হয়তো মাঝে মধ্যে অনেক বেশি টেকনিক্যালি রাখতে পারে, আরো বেশি স্ট্রেসফুল হইতে পারে। বাট হ্যাঁ, এখানে ডেফিনেটলি একজনকে অনেক অনেক পরিশ্রম করতে হবে এখানেও সাকসেসফুল হইতে হবে। এবং এই ক্ষেত্রে এমআইটি কিংবা আপনাদের প্রতিষ্ঠান আপনারা নতুন কোনো সেশন নিচ্ছেন কিনা এই নতুন নতুন যে প্রযুক্তি আসছে কিংবা সার্বিক আইটি ক্যারিয়ারের জন্য? ধন্যবাদ। আমাদের এমআইটিতে আসলে আমরা যেটা রিসেন্টলি অ্যানালাইসিস করে আমরা নতুন যে টেকনোলজিগুলো এখন আসতেছে আমরা আসলে ওই টেকনোলজি নিয়ে এখন কাজ করতেছি। আমরা এখন জাভাস্ক্রিপ্ট বেস, সাইপ্রেস, প্লেরাইটের মতো নতুন টেকনোলজি এবং এআই বেস যে কিউএ টেকনোলজিগুলো আসছে সেগুলোর উপর আমরা এখন কাজ করতেছি। হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা আসলে আমাদের এখানে আসলে টিবিএন থেকে অনেকেই আমাদের এখানে আসছে। আমরা অলওয়েজ ফ্রি কনসাল্টিং সার্ভিস, আমাদের কোনো এখানে আমরা মোর হ্যাপি টু হেল্প। এখানে অনেক সময় অনেকে আসে, তারা হয়তো বা তাদের রেজুমি রিভিউ করতে আসে, তারা তাদের লিঙ্কডইন প্রোফাইল রিভিউ করতে আসে। হ্যাঁ, আপনি ডেফিনেটলি দর্শকরা যদি আমাদের এখানে আসতে চায় সেখানে তাদের কোনো প্রকার কমিটমেন্টের কোয়েশ্চেন আসে না। বাট আমরা ইন্টারেস্টিং যে আসলে আমরা কামিং সানডেতে আমরা আসলে নতুন ব্যাচ শুরু করতেছি। আসলে আমরা ফার্স্ট 2 সপ্তাহ আমরা চাই যে একজন ক্লাসে আসলে তারা সেই ক্লাসটাকে পার্টিসিপেট করতে পারে এবং সেটাকে তারা অবজার্ভ করতে পারে। আমরা এটা কমপ্লিটলি ফ্রি অফ চার্জে করি, যাতে তাদের মানে আসলে ফ্রিটা মেইন কথা না, আমরা চাই যে একজন যাতে সেই জিনিসটা দেখতে পারে। যদি মনে হয় যে আসলে তিনি কিছু শিখতে পারছেন না, তিনি হয়তো চলেও যেতে পারবেন উইদাউট এনি ফি। একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই সংক্ষেপে, সেটা হলো আমাদের নেক্সট জেনারেশন যারা এখন হয়তো স্কুল গোয়িং স্টুডেন্ট, তারা ভাবছেন আইটি ক্যারিয়ার নেবেন, তারা এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আপনি পরামর্শ দেবেন? অসম্ভব সুন্দর করছে, বিকজ এটার প্রতি আমি ভেরি প্যাশনেট। আমার 3 ছেলে মেয়ে এবং ওরা সবাই, আমার বড় ছেলে হচ্ছে 11 ইয়ার্স, আমার ছোট ছেলে 9 ইয়ার্স এবং আমার মেয়ে 6 ইয়ার্স। সবাই আমার 2 ছেলেই লাস্ট 2 থেকে 3 বছর তারা আইটিতে প্রোগ্রামিং করতেছে। হ্যাঁ, তারা এখন ওয়েব ডেভেলপমেন্ট করতেছে এবং আমি মনে করি এটা আমাদের কমিউনিটিতেও আমরা এটা জানাতে চাই। আসলে এই অনেকটা দায়িত্বটা আমাদের বাবা মাদেরকেও সেক্ষেত্রে নিতে হবে। আমি মনে করি এমনকি যারা এলিমেন্টারি, মিডল স্কুল বা হাই স্কুলে যাচ্ছে, রাইট, আমাদের বাবা মাদের এখন আপনি যদি দেখেন যে সব জায়গায় এখন টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজির এক্সপার্টিজ এখন কেরিয়ার ফিল্ডে খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখানে যেটা হবে যে আমরা যদি ছোটবেলা থেকেই তাদের সেই টেকনোলজি স্কিল সেটটা বিল্ড করতে পারি, তাদের সেই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, সেই লজিক্যাল মাইন্ডসেট, ডিসিশন মেকিং এর মাইন্ডসেট আমরা তারা বিল্ড করতে পারি। এখন আমি মনে করি না যে আমাদের ছেলে মেয়েদেরকে যে কম্পিউটার প্রোগ্রামিং এ কাজ করতে হবে, কিউএতেই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। বাট আমি মনে করি যে এটা আমাদের জেনারেশনের জন্য হেল্পফুল হবে, এটা আমাদের কমিউনিটির জন্য হেল্পফুল হবে। সেক্ষেত্রে আমি বাবা মাদেরকেও বলি যে এইদিকে নজর রাখা উচিত। এখানে প্রচুর ইনস্টিটিউশন আছে, প্রচুর অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে যেখানে এই ব্যাপারে তারা তাদের ছেলে মেয়েদেরকে অলরেডি স্টার্ট করতে পারে। এবং আমি মনে করি যে আমাদের ফিউচার জেনারেশনকে আমাদের আইটির দিকে আরো উদ্বুদ্ধ করা উচিত। সবচেয়ে বড় কথা হলো যখনই ভালো কোনো কলেজে ভর্তি হতে যায়, তখনই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে যখন দেখা যায় যে ওই স্টুডেন্টটা কোনো একটা প্রজেক্ট তৈরি করেছে, নিজস্ব প্রজেক্ট, সেটা কিন্তু তাকে তার ভর্তির সুযোগটাকে অনেক গুণ এগিয়ে দেয়। অর্থাৎ এটিও পরবর্তীতে একটা শিক্ষার্থীকে অনেক বেশি উপকৃত করবে। এবং নিঃসন্দেহে আপনার যে তথ্যগুলো আজকে দিয়েছেন সেগুলো যারা শুনছিলেন দর্শক এবং যারা ভাবছেন যে আইটিকে পরবর্তীতে নিজেদের ক্যারিয়ার হিসেবে নেবে, তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের এই বিষয়ে নিশ্চয়ই আপনারা অনেক বেশি তথ্য পেয়েছেন এবং আরো বেশি তথ্য পাওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা পর্বেই আপনাদেরকে এই আইটি বাজার, চাকরির বাজার কেমন সেটি সম্পর্কে তথ্যগুলো আপ টু ডেট জানিয়ে রাখতে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands.
Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে আলোচনা করব আমেরিকার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কতটা জরুরি, এবং এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম। আহনাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনারাও আলোচনা অংশ নিতে পারেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন। আমরা তরুণ প্রজন্ম, বিশেষ করে আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশি যে তরুণ প্রজন্ম, তাদের এবং যারা অন্যান্য দেশে আছেন তারাও রাজনীতির ব্যাপারে কতটা সচেতন, তাদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। এবং সামনে যেহেতু জাতীয় ইলেকশন রয়েছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন রয়েছে, সেটিকে সামনে রেখেই আমাদের এই আলোচনা। আহনাফ ভাই, আপনার কাছে জানতে চাই, সেটা হলো বারবারই একই কথা বলা হচ্ছে, সেটা হলো তরুণরা আমেরিকার রাজনীতির ব্যাপারে খুব একটা সচেতন নয়, খুব একটা আগ্রহী নয়। অ্যাকচুয়ালি এটা কেন? এটা আসলেই আমি বলবো যে তরুণরা ফ্রাস্ট্রেটেড নানান ব্যাপারে। আপনি দেখে থাকবেন যে বিগত যে বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন, ওরা কিন্তু স্টুডেন্টকে অনেকগুলি প্রমিস করেছিল, কিন্তু অনেকগুলির ব্যাপারে সরকার নানা উদ্যোগ নিলেও এখানকার যেই আদালতের মাধ্যমে যারা আসলে এই প্রোগ্রামগুলির বিরোধী, বিশেষ করে ধরেন যে স্টুডেন্ট লোন, বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনার পাওয়ারে আসলো, ওরা কিন্তু বলেছিল যে আপনার খুব ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট ফরগিভনেস যে লোনটা আছে, এটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা আপনার করবে, মকুব করবে। কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করলো আপনার এটার এগেনিস্টে যারা আছেন তারা কিন্তু এটা হতে দেননি, বিশেষ করে রিপাবলিকান কংগ্রেস বলি, সিনেট বলি, ওরা কিন্তু এটাকে হতে দেয়নি। এটা শেষ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু এটা এখনো হোল্ড অবস্থায় আছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই প্রোগ্রামটা যদি আপনার কার্যকর হতো, প্রায় আপনার 5 মিলিয়নের উপরে ছাত্র যারা আপনার তাদের স্টুডেন্ট লোন এখনো মকুব করা কিংবা ওরা পে করতে পারতেছিল না, এটা হলে আপনার আমার মনে হয় অনেক ছাত্ররা ছাত্রত্ব অর্থাৎ শিক্ষা জীবনটা শেষ করতে পারত খুব স্মুথলি। জি জি জি। এবং আমরা যতদূর জানি যে 80 মিলিয়ন শিক্ষার্থী এই স্টুডেন্ট লোনের জন্য এর মধ্যেই কিন্তু তারা আবেদন করে রেখেছিল, কিন্তু তখন আদালতের মাধ্যমে রিপাবলিকান, হয়তো এর পেছনে অনেক রাজনীতি আছে। কিন্তু আপনি কি বলছেন এই স্টুডেন্ট লোন না পাওয়ার কারণে তারা অনাগ্রহী, না আরো অনেক বিষয় আছে? আরো অনেকগুলি বিষয় আছে, জাস্ট আমি তো একটা পয়েন্ট আউট করলাম। আসলে এখানে কিন্তু আপনার যেটা হলো এটা ন্যাশনাল একটা ইস্যু, কিন্তু এরপরও স্টেট ওয়াইজ, কমিউনিটি ওয়াইজ আপনার অনেকগুলি কাজ করা দরকার, যেখানে আপনার তরুণরা আসলে মোটিভেটেড হবে। আমরা কি চাই? আমরা যারা তরুণ, আমরা এখানে কলেজ শেষ করব, কলেজ শেষ করে আমরা আমাদের যেই প্রফেশনে পড়ালেখা করেছি আমরা সেই প্রফেশনে যাব। এখন এই প্রফেশনে যাওয়ার আগে আমাদের প্রতিবন্ধকতাগুলি কি, আমাদের কমিউনিটি কিংবা আমাদের সরকার কিংবা লোকাল প্রশাসন যারা আসলে জবগুলি ক্রিয়েট করবে, ওরা কতটুকু পারতেছে। যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, আসলে প্রত্যেকটা ইস্যু হলো যে সমসাময়িক এক একজনের এক এক প্রতিবন্ধকতা, তো এই প্রতিবন্ধকতা দূর করার জন্য কি কি কাজ হচ্ছে এটাই আসলে লক্ষণীয়। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই তারা চাকরি পাচ্ছে, চাকরি তো পাচ্ছে, এমন না যে চাকরি পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট রেট তো অনেক বেশি হাই না, সেই একটা জায়গা থেকে তাদের সকল সুযোগ সুবিধাই তো অনেকটুকু নিশ্চিত করা হচ্ছে। আরো হয়তো ভালো করা যেত, ভালো তো আসলে কোনো শেষ নেই, অনেক বেশি ভালো করা যেত। তারপরও এই অবস্থায় তারা কি আসলেই তারা মনে করে যে রাজনীতিতে তাদের অংশগ্রহণের কোনো দরকার নেই, নাকি আসলে এই রাজনীতি করা ওয়েস্ট অফ টাইম, এটাতে তাদের কি আসে যায় সেই কারণে, নাকি একেবারে স্বার্থপর ভাবে শুধুমাত্র নিজের ক্যারিয়ারটার কথা ভাবে বলে অন্য কোনো দিকে তারা মনোযোগী হতে চায় না? আসলে এখানকার মানে তরুণ প্রজন্মের রাজনীতি, আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির একটা আপনার সার্ভেতে দেখলাম যে আমেরিকাতে মোর দেন 54% তরুণ প্রজন্ম এই আমেরিকার যে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু ওরা খুবই কনফিউজড। কিন্তু আবার দেখেন এই 54%-এর মধ্যে লেস দেন 40% ওরা কিন্তু পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য ওরা মোটিভেটেড না। তো দেখেন যে নাম্বারটা, ওরা জানে যে দেশটা যে দিকে যাচ্ছে ঠিক দিকে যাচ্ছে না, কিন্তু আবার এর মধ্যে লেস দেন 40% ওরা এটা নিয়ে পলিটিক্সে আগ্রহ না। তো এটার কয়েকটা কারণ দাঁড় করিয়েছে যে
ওরা শঙ্কিত। আর সত্যি কথা বলতে মানে আপনার সব জায়গায় দেখবেন যে সবাই বলে যে তরুণদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে, কিন্তু এগিয়ে আসার জন্য যে স্পেসটুকু দরকার এটা কিন্তু কেউ করে দিচ্ছে না। তো এইটা কিন্তু একটা মূল একটা ব্যাপার। হয়তো আমরা গতকালকে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যটা থেকে কিছুটা বুঝতে পারি, তিনি বলছিলেন যে তিনি নিউ জেনারেশনের হাতে টর্চ দিয়ে যেতে চান, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু তিনি বলছিলেন যে আমি যথেষ্ট, আমার এখনো এই বয়সে অনেক কিছু জি, করার আপনি আছে। হ্যাঁ আপনারা হয়তো দেখে থাকবেন যে ওনাকে এখান থেকে সরানোর জন্য আপনার কত ধরনের চাপ ছিল। শেষ পর্যন্ত যখন পার্টির মধ্য থেকে মানে একটা তো আছেই যে আমজনতা, ওরা কিন্তু চাচ্ছিল, কিন্তু পরে পার্টির যারা টপ কন্ট্রিবিউটর, যারা পয়সা ইনভেস্ট করে পার্টিতে, ওদের চাপে বলি, তারপরে ডেমোক্রেটদের যেই লিডারশিপ আছে, Think tank যারা আছেন তারা সবাই হস্তক্ষেপের মাধ্যমে আর কি এই জিনিসটা করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আসলে আমরা বলছি কিন্তু আমরা আসলে সেই স্পেসটুকু দিতে পারছি না। জি, অনেকটুকু একমত আপনার সাথে, কিন্তু বিপরীত একটা চিত্র নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা যে তরুণদেরকে নিয়ে হতাশা জানাচ্ছি তারা রাজনীতিতে আগ্রহী নয় বলে দেখছি, কিন্তু একেবারে রিসেন্ট সময়ে আমরা দেখেছি পুরো দেশের সবগুলো কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাস কিভাবে উত্তাল হয়ে উঠেছিল প্যালেস্তাইন ইস্যুতে। সেখানে কিন্তু আমরা তাদেরকে সক্রিয়ভাবে, দলমত নির্বিশেষে সক্রিয়ভাবে দেখেছি। তার মানে তরুণরা দেশের রাজনীতি নিয়ে একেবারে আগ্রহী নয় সেটা বলা যাবে, নাকি তারা ইস্যু বেসড রাজনীতির বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ? আসলে আমি আপনার সাথে একমত যে আসলেই আমি আগে বলার চেষ্টা করেছি যে এই আমেরিকার রাজনীতিটা আসলে অন্যান্য দেশের মতো হানাহানির পর্যায়ে না। এখানে জিনিসটা হলো যে আপনার ইস্যু বেসড, যেটা বলার চেষ্টা করেছি প্রথম থেকে। কমিউনিটি, স্টেট, প্রত্যেকটা আপনার জিওগ্রাফিক এরিয়াতে এটা এক একভাবে এটা আপনার কাজ করে। যেমন আপনার যেটা বলেছিলেন যে গাজার ব্যাপারটা, ওটা মুভমেন্ট, এই মুভমেন্টগুলি আপনার এক এক সময় এক এক রূপ ধারণ করে। আপনার দেখবেন যে এই গাজার ইস্যুটা আপনার যেটা বলার চেষ্টা করছি যে এটা বিভিন্ন ক্যাম্পাস হয়ে, এটা শুধু যে আপনার শুধু একক গোষ্ঠীর ছিল না, কিন্তু এখানে সবাই অংশগ্রহণ করেছে। তো এবং যে আপনার আরো কিছু ব্যাপার আছে এখানে যেগুলি আমরা দেখি যে আপনার এটা শুধু একটি কমিউনিটির না, এটা সামগ্রিক স্বার্থে সবার অংশগ্রহণে হয়। এই মুভমেন্টগুলি এইভাবে চলতে থাকে। আর আরেকটা জিনিস আমি আসলে নিজে, যেহেতু আমি ইয়াং, আমি দেখতে পাচ্ছি যে আপনার যেটা বলার চেষ্টা করেছি যে আসলে আপনার তরুণদেরকে আমরা আসলে অংশগ্রহণ যে অনেক কম, এটা আমি আমাদের নিজস্ব কমিউনিটির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক মানুষই কিন্তু এখানকার যে পলিটিক্সে অংশগ্রহণ করছে। এটা আপনারা, আমিও আপনাকে এই বিষয়টা হয়তো বলতাম যে যখন বাংলাদেশের একটা ঘটনা আমাদের সামনে এলো, তখন কিন্তু আমেরিকা, নিউ ইয়র্কের মধ্যে যদি আমরা দেখি, সেটা হলো প্রচুর বাংলাদেশি প্রোটেস্ট করছেন বিভিন্ন জায়গায়, জাতিসংঘের সামনে, টাইমস স্কোয়ারে, জ্যাকসন হাইটসে, তারা নানা জায়গায় বাংলাদেশি একটা রাজনৈতিক ইস্যুতে তারা কিন্তু সোচ্চার হয়েছেন, তারা বলিষ্ঠভাবেই কিন্তু অংশগ্রহণ করছেন। কিন্তু এই কমিউনিটিরই সন্তানরা, যারা আমরা নেক্সট জেনারেশন বলছি, কিংবা তরুণ, আপনাদের মতো হয়তো যারা তরুণ সময় থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে জড়িয়ে আছেন, তারা একই ফ্যামিলি, একই রক্ত, একই কমিউনিটি, তারা কিন্তু এইখানকার রাজনীতিতে খুব একটা অ্যাক্টিভ হচ্ছে না। কিন্তু বাংলাদেশের বিষয়ে কিন্তু চায়ের কাপে ব্যাপক ঝড় তুলছেন তারা, সেটা কেন? আসলে এটা আমার মনে হয় আপনার যে আমাদের মধ্যে অনেকেই হয়তো ফিল করে যে আমাদের মধ্যে আসলে বাংলাদেশিত্ব জিনিসটা এখনো বেশি। আপনার আমরা এখানে ঠিকই রাজনীতি সক্রিয় হচ্ছি না, আমরা কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত। আমাদের হয়তো আমার নিজের কোনো আত্মীয় নাই, কিন্তু দেখা গেছে যে আমার আত্মীয়ের আত্মীয়, আমার ফ্রেন্ডের আত্মীয়রা বাংলাদেশে আছে। তো এটা আসলে একটা অনুভূতির ব্যাপার, যে জিনিসটা বললেন যে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে আমরা এটা ফিল করছি মন থেকে। সেই জন্য আমরা অনেকেই ওই সমস্ত ব্যাপারগুলিতে ঝাঁপিয়ে পড়ছি, টাইম স্কোয়ারে যাচ্ছি, জ্যাকসন হাইটে কিংবা জামাইকা, নানানভাবে করছি। আর যেটা বললাম যে আসলে পলিটিক্স এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা আপনার, এটা বলবো যে প্যাশন থাকতে হবে আপনার, জি, ফ্যাশনস থাকতে হবে। এটা সেই একটা জায়গায় আমরা এখন যদি বিবেচনা করি, গুরুত্ব বিবেচনা করি, সেটা হলো আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশি কমিউনিটি থেকে নতুন নতুন লিডার বের হয়ে আসবে, যারা মূলধারার রাজনীতিতে ডেমোক্রেটিক রিপাবলিকানদের বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা ভূমিকা রাখবে। তাদের মধ্যে
কাউন্সিলম্যান, অ্যাসেম্বলিম্যান, কংগ্রেসম্যান, সেনেটর, অনেক কিছুই তো আমাদের চাওয়ার আছে। কিন্তু এই প্র্যাকটিসটা আপনি যে বলছিলেন প্র্যাকটিসটা করতে হবে কিন্তু তরুণদের, যারা তরুণ বয়স থেকে শুরু করবেন তাদের অনেক দূর যাওয়ার সুযোগ আছে। এটির জন্য কি করা দরকার? তাদেরকে, তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, উৎসাহী করা যায়, তাদের আগ্রহ বাড়ানো যায়, সেটির জন্য আসলে কারা কাজ করবেন, কি কাজ করছেন, কি করা যায়? আসলে যেটা আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এই দৃষ্টান্তটা স্থাপন করতে হবে। ধরেন আমাদের কমিউনিটিতে অনেক মেধাবী ছাত্ররা আছেন, আমাদের কমিউনিটিতে কিন্তু আবার অনেক বিত্তবানরা আছেন। আমরা কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি এর জন্য আমরা কোনো স্কলারশিপ কিন্তু দেখি না। আমরা কিন্তু কমিউনিটিতে অনেক ধরনের অনুষ্ঠান দেখি, নাচ গান, পিকনিকে খুবই ভরপুর। আমরা বলবো যে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কমিউনিটির, এটা বাংলাদেশ সোসাইটি হোক কিংবা কোনো নন প্রফিট সংগঠন হোক, আমাদের মধ্যে যে মেধাবীরা আছেন ওদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিংবা ওদেরকে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য আমাদের এমন কোনো কিছু নেই। সো এই জিনিসগুলি আমাদের যারা কমিউনিটিতে আছেন এই জিনিসগুলি চিন্তা করতে হবে। আর তার সাথে সাথে আমি বলবো যে আমাদের যারা প্যারেন্টসরা আছেন আমাদের কমিউনিটিতে, বাচ্চাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন নন প্রফিট সংগঠন, এটা বাংলাদেশি হতে হবে এটা কোনো আসলে এটা ম্যাটার করে না, বিভিন্ন সেবামূলক কাজে কমিউনিটি সার্ভিসগুলিতে অংশগ্রহণ করলে বাচ্চাদের মনে এই জিনিসগুলি আসলে একটা সময় গিয়ে থাকে যে আমি কমিউনিটির জন্য একটা কিছু করব। কারণ আমরা আসলে মানে বলবো যে বাচ্চাদেরকে বেশি আমেরিকানাইজ করে ফেলতে গিয়ে আমরা আসলে মানে মধ্যখানে পড়ে যাই, বাংলাদেশিও হচ্ছে না, আসলে পরে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। আর যেটা বললাম যে পলিটিক্স এর একটা প্যাশনের ব্যাপার, আপনারা বাচ্চাদেরকে, শুধু বাচ্চারা না, বাচ্চাদের প্যারেন্টসরাও চাইলে বিভিন্ন আপনার স্কুলের যে প্যারেন্টস টিচার কমিটিগুলিতে যেতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু আপনাদের থেকেই শিখবে। তো আপনারা যদি ইনভলভ হন, আস্তে আস্তে আসলে বাচ্চারাও ইনভলভ হবে। তো এই জিনিসগুলি আসলে আমাদের একটু খেয়াল করা দরকার। সেক্ষেত্রে একটা তো গেল আমাদের অভিভাবকদের কথা, হয়তো আমরা বলছিলাম তারা কিভাবে কি করতে পারে, কিন্তু যারা তরুণরা আছে, অর্থাৎ আপনারা তো যখন তরুণ তখন আপনারা অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলেন, স্টুডেন্ট পলিটিক্স এবং অন্যান্য কাজগুলোতে আপনারা অ্যাক্টিভ হয়েছেন। আপনাদের যারা বন্ধু, তাদের মধ্যে বাংলাদেশি বন্ধু যারা, তারা তো অনেকে হয়নি, এই তাদেরকে আগ্রহী করার জন্য কিংবা তরুণরা নিজেদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারে, তাদের দিক থেকে আসলে কি করা দরকার? অনেক সংগঠন, নট নেসেসারি আমরা রাজনীতি বলতে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটিক বুঝাচ্ছি, আমরা সাংগঠনিকভাবে যুক্ত হয়ে কমিউনিটির জন্য, নট বাংলাদেশি কমিউনিটি, মানুষের জন্য কিছু করার কথা বলছি। জি, আসলে যথার্থই বলেছেন যে আমাদের ওয়ার্কশপ করতে হবে, প্রচুর ধরনের ওয়ার্কশপ করতে হবে। আর আপনার মানে এখানে যেটা বললেন আপনি, যে এখানে পলিটিক্সের সাথে ইনভলভ, কোনো অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ হওয়াটাই যে রিপাবলিকান হইতে হবে, ডেমোক্রেট হইতে হবে, এটা কোনো কথা নয়। এবং আপনি চাইলে যেই ক্ষেত্রে আছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন, বিভিন্ন ধরনের লিডারশিপ আছে, আপনারা চাইলে কিন্তু ওখানেও ইনভলভ হতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে জিনিসটা আপনি বলেছেন, আমাদের মনে হয় আমাদের কমিউনিটিতে যে কেন মানে আমাদের পলিটিক্স ইনভলভ হওয়া দরকার, হলে আমাদের কি ধরনের সুবিধা হবে, বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র কমিউনিটি, বাংলাদেশি কিংবা সাউথ এশিয়ান, আমরা যদি এখানকার পলিটিক্স ইনভলভ হই কিংবা কোনো অ্যাক্টিভিজমে ইনভলভ হই, আমার মনে হয় আমরা আমাদের যে লোকাল যেই ব্যাপারগুলি আছে, বিশেষ করে স্কুলের ফান্ডিং, এখানে সেফটির ব্যাপার আছে, তারপরে এগুলিতে আমরা অবদান রাখা সম্ভব। তো এখানে যুক্ত হওয়ার আগে যে জিনিসগুলি দরকার, আমাদের অনুধাবন করতে হবে আসলে আমাদের সমস্যাটা কোথায়। যেমন আমি যেই সমস্যাটা, আমি যদি কোনো সমস্যা ফিল করি, আমি চেষ্টা করব যে আমি কি করলে এই সমস্যার থেকে উত্তরণ ঘটাতে পারি। ঠিক সেভাবেই আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি কিংবা যারা ক্ষুদ্র কমিউনিটি আছে, আমাদের আসলে ওই জিনিসগুলি আইডেন্টিফাই করা দরকার যে কোন জিনিসটা আমাদের দরকার এবং আমরা কিভাবে কাজ করলে আমরা ওখান থেকে উত্তরণ ঘটাতে পারবো। তো এই জিনিসগুলি আসলে আমাদের অ্যাজ এ মানে ইন্ডিভিজুয়াল তো আমরা করছি অনেকেই, কিন্তু আমাদের সমষ্টিগতভাবে করা দরকার এবং এটা ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আসলে একা একা আপনি জানেন যে করাটা অনেক কিছু করা সম্ভব নয়, যখনই সবাই মিলে করতে চায় সেটা অনেক ভালোভাবে করা যায়। অনেক ধন্যবাদ আহনাফ আলম আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম, এবং তিনি যেটি বলতে চেয়েছেন এবং আমরা যেটি বলতে চাই সেটি হলো, আমরা শুধুমাত্র ভালো একটা চাকরি, ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা পারিবারিক সময়, সেখানেই সীমাবদ্ধ থাকবো না। আমরা একই সাথে সচেতন হব, নিজেদের অধিকার বিষয়ে সচেতন হব এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়ার ক্ষেত্রে
অবশ্যই রাজনৈতিক সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই উপলক্ষেই আসলে TVN24 নিউজ নেটওয়ার্ক থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকি, যাতে আপনাকে সচেতন হওয়া সম্ভব হয় এবং আপনি নিজের অধিকার সম্পর্কে জানেন এবং প্রয়োজনে সেটি আদায় করে নিতে উদ্যোগী হন। অসংখ্য ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি TVN24 নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।